নমস্কার। আজ এই কিছুক্ষণ আগেই এই কবিকর্ণিকা নামের এই পত্রিকাটি বাঁকুড়া থেকে ডাকযোগে এসে পৌঁছালো। কবিকর্ণিকার এটি কালবেলা সংখ্যা। কবিকর্ণিকার বয়স 21 বছর। এর সম্পাদক আলোক মণ্ডল, সহ সম্পাদকের নাম রয়েছে ভাস্কর সেন। আলোক মণ্ডলের সম্পাদনায় কবিতার এটি একটি লিটল ম্যাগাজিন। পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এখান থেকে আপনাদের উল্টো ছবি যাবে। এটার আমি যখন এটাকে আমি পোস্ট করব তখন এর সঠিক ছবি আমি দেবার চেষ্টা করব, কাগজটা কতটা পরিচ্ছন্ন সেটা বোঝানোর জন্য। তো আমরা বলে আমি কথাটা বলবো না, আমি বলেই কথাটা বলি। কারণ আমরা বলতে গেলে তার যে ব্যাপ্তি এসে যায়, সেই ব্যাপ্তিটাকে ধরবার ক্ষমতা এবং অধিকার দুটোর কোনোটাই আমার সে অর্থে নেই। কেউ সেটা মানতে চাইবেন না, আর যদি কেউ সেটা মেনে নেন, তাহলে জানতে হবে তিনি আমাকে অনুগ্রহ করছেন। কারণ আমি জানি সেইটা আমার অধিকারের মধ্যে পড়ে না। তাই শুধুমাত্র আমি সম্পর্কিত কথা বলবো। কোন প্রসঙ্গে? না, পুজো সংখ্যা, পত্রিকার পুজো সংখ্যা প্রসঙ্গে। এখন আমি লেখক কবি লেখক তো নই, কবি এমন একটা ধন্দ্ব, এমন একটা সন্দেহ, এমন একটা ইচ্ছা, এমন একটা স্বপ্ন, এমন একটা স্পর্ধা ছিল। যত বয়স হচ্ছে, যত সত্যের সঙ্গে আমার যত পরিচয় হচ্ছে, ততই আমি বুঝতে পারছি যে আমার সেই ইচ্ছে বা স্বপ্ন বা যাই বলুন না কেন, সেটা কোনোটাই যুক্তিসঙ্গত ছিল না। তো যাই হোক, অনেক সময় ভুলবশতও মানুষের উপর একটা পরিচিতির ছাপ পড়ে যায়, অথবা আমরা নিজেদের গায়ে পরিচয় বা বিজ্ঞাপন সুলভ একটা তকমা আমরা নিজেদের গায়ে লাগিয়ে নিই। যেমন করে লোকের বাড়িতে দরজায় নাম ফলক লাগানো থাকে। আগেকার দিনে এটা বেশি থাকতো, লোকটির বাড়িতে তার নাম থাকতো এবং তার মধ্যে তার নিচে তার শিক্ষাগত যোগ্যতার ডিগ্রিগুলি লেখা থাকতো। ইদানিংকালে মানুষের শিক্ষার ব্যাপ্তি যখন বেড়েছে, সংখ্যায় যখন মানুষ বেড়েছে, শিক্ষিত মানুষের সংখ্যা যখন বেড়েছে, তখন এই নিজের শিক্ষার পরিচয় দেওয়ার, মানে শুধু ওই ডিগ্রিগত পরিচয় দেওয়ার প্রবণতাটা অনেকটাই কমে গেছে, প্রায় কমে গেছেই বলা যায়। আর তার সঙ্গে আরও কিছু প্রশ্ন এসে পড়ে। শিক্ষা বললেই তার একটা বিশাল ব্যাপ্তি এসে পড়ে। অ্যাকচুয়ালি কোনটা শিক্ষা? আমি ডিগ্রি অর্জন করেছি, কিন্তু আমি কি শিক্ষিত হয়েছি? এসব প্রশ্ন এসে পড়ে। এই সব প্রশ্নের মধ্যে আজ আমি ঢুকছি না। তো পুজো সংখ্যায় লিটল ম্যাগাজিনে
কিছু কিছু লিটল ম্যাগাজিনে, মানে যেগুলো প্রকৃতই লিটল খুব লিটলেস্ট নাকি লিটলতম কি বলা যায়, সেরকম ছোট ছোট পত্রিকাগুলোতে আমাকে কেউ কেউ লেখবার সুযোগ দিতেন, অনেক সম্পাদক আমাকে লেখার সুযোগ দিতেন। সেই হিসাবে আমি লিখেছি এবং সে কারণেই মানুষের মধ্যে আমাকে কবি হিসাবে ভাবার একটা ভুল ধারণা মানুষের মধ্যে জন্ম নিয়েছে, তার জন্য দায়ী আমি নিজে। তো যাই হোক, সেটাও আমার আজকের আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে পুজো সংখ্যাগুলো। আর যে বাণিজ্যিক কাগজগুলো যেগুলো তখনকার দিনে বেরোতো এবং এখনও তার অনেক বাণিজ্যিক কাগজই বেরোয় এবং অনেকগুলো বন্ধ হয়ে গেছে, সেই সব বাণিজ্যিক কাগজগুলোতে যারা নিয়মিত লেখক ছিলেন তাদের মধ্যে আমার পড়ার কোনো সম্ভাবনাই ছিল না, আমার কোনো প্রচেষ্টাও কখনো ছিল না, চেষ্টাও ছিল না। একবার মাত্র আমার একটি কবিতা দেশে ছাপা হয়েছিল, সে বালক সুলভ চপলতার কারণে কবিতাটি পাঠিয়েছিলাম, সেটি সেখানে ছাপা হয়েছিল এবং ছাপার পরে সম্পাদক মশাই সম্পাদনা করেছিলেন নাকি তাদের মুদ্রণ প্রমাদ হয়েছিল জানি না। আমার মনে হয়েছিল আমার লেখাটার মধ্যে কোথাও একটা ছন্দ পতন তারা ঘটিয়েছেন, সেটি আমি তাদের দপ্তরে জানিয়েছিলাম। তারা আমার সেই চিঠির প্রাপ্তি স্বীকার যদিও করেননি, তথাপি আমার ধারণা হয়েছে যে তাদের সম্পাদনারকে প্রশ্ন তুলে আমি চিঠি পাঠিয়েছি, এই কারণে তারা হয়তো আমাকে ভবিষ্যতে আর কখনো লেখার সুযোগ দিতে চাননি। এবং সেই আমার সে প্রশ্নের, আমার সেই জিজ্ঞাসার উত্তরটা না পাওয়ার কারণে আমার মধ্যেও একটা অনধিকার অভিমান হয়েছিল। অভিমান করতে গেলেও তো তার অধিকার অর্জন করতে হয়, তো সেই অভিমান হয়েছিল, যার জন্য আমি কখনো সেই কাগজে আর কখনো লেখা পাঠাইনি। তারপরে আমার কিছু বন্ধুবান্ধবদের সাহচর্যতে পেয়ে আমি মোটামুটি বাণিজ্যিক জগতের দিকে লেখবার জন্যে নিজেকে তৈরি করতে, এগিয়ে যেতে এবং বাণিজ্যিক কাগজে লেখার কলম বাজার থেকে কিনতে কোনো দিনই আগ্রহী হইনি। এখনও দেখা যাচ্ছে বহু কবি, লেখক, সাহিত্যিকদের দেখা যাচ্ছে যে তারা লিটল ম্যাগাজিনেও লিখছেন, আবার বাণিজ্যিক কাগজেও লিখছেন এবং লেখার যুগলোকে যদি আমি বিচার বিশ্লেষণ যদি করি, তুলনামূলকভাবে যদি আমি একদম মানে পণ্ডিতি বিচার বিশ্লেষণ যদি নাও করি, সেগুলোকে যদি একসঙ্গে মিশিয়ে দিয়ে যদি দেখি বা আপনারাও যদি দেখেন, তাহলে দেখবেন যে বাণিজ্যিক কাগজের লেখা আর লিটল ম্যাগাজিনে লেখার জন্যে তারা আলাদা কোনো রকমভাবে লেখালেখি করছেন না, একই লেখায়। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কিন্তু কাগজগুলোর চরিত্র একটা পরিবর্তন ঘটেছে। অর্থাৎ বাণিজ্যিক কাগজ তখন যে ধরনের লেখালেখি ছাপতো, বিশেষ করে তখনকার দিন একটা সময় আমরা দেখেছি একদম অবক্ষয়ী সাহিত্য ছাপা হতো, হ্যাঁ, নীতি নৈতিকতা বহির্ভূত, এবং সেটাকেই নৈতিকতার মোড়ক দেওয়া হতো, সেটাকেই অধিকার বলে দাবি করা হতো। এমন করে অনেক অশ্লীলতার প্রশ্নকে এড়িয়ে গিয়ে তারা এমন লেখালেখি বেশিরভাগ ক্ষেত্রেই ছাপতেন এবং লেখকরাও সেই ধরনের লেখা যোগান দিতেন। সেই কারণেই বোধহয় তখনকার দিনের লিটল ম্যাগাজিন যারা করতেন তারা বোধহয় একটু সচেতন ছিলেন, ওই অবক্ষয়ী সাহিত্য থেকে তারা সরে আসতেন এবং তারা সাহিত্য রচনার ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে নতুন পথের সন্ধান করতেন, নতুন ভাষার সন্ধান করতেন, হ্যাঁ, এবং নতুন দৃষ্টিভঙ্গির সন্ধান করতেন। সেইখানে লিটল ম্যাগাজিনগুলো ছিল, লিটল ম্যাগাজিনগুলোর উল্লেখযোগ্যতা ছিল, তাদের সেইটাই ছিল তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। আর সেই চারিত্রিক বৈশিষ্ট্য যারা বজায় রাখতে পারতেন তারা সাধারণত আর বাণিজ্যিক কাগজে লেখার
উৎসাহ পেতেন না, এবং দুটো ক্যারেক্টার একসঙ্গে হয়তো তারা ধরেও ধারণও করতে পারতেন না। এখন একটা সমস্যা হয়েছে যে এখন বাণিজ্যিক কাগজের মান একটা জায়গায় এসেছে, তারা কম্প্রোমাইজ করে একটা জায়গায় এসেছে। আবার লিটল ম্যাগাজিনও তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেকটাই খুইয়ে আর একটা জায়গায় এসেছে। দেখা যাচ্ছে এখন বাণিজ্যিক কাগজ এবং লিটল ম্যাগাজিনের মধ্যে বিশেষ কিছু তফাৎ লক্ষ্য করা যাচ্ছে না। বরং এটা বলা যায় বাণিজ্যিক কাগজের যে ত্রুটিগুলো ছিল, আমি লেখার মানের কথা বাদ দিলাম, লেখার মানেও বাণিজ্যিক কাগজগুলোর মান অনেকটাই অধোগতি হয়েছে। আগে সেই সমস্ত কাগজগুলো যে উন্নত মানের লেখালেখি হতো, সেই ধরনের উন্নত লেখালেখি এবং সেই ধরনের উন্নত লেখকও আমার মনে হয় আপনারা সকলেই একমত হবেন। এখন আর বর্তমানে সেরকম এক নামে বলা যাবে এরকম কোনো নাম, এমন কোনো গল্পকার ঔপন্যাসিকের নাম, এমন কোনো কবির নাম যার বাংলা জোড়া, বাংলা সাহিত্য জোড়া যার প্রভাব, যার খ্যাতি আছে, এমন একজনের নাম আমরা কেউ বোধহয় বলতে পারবো না। আমার যদ্দূর বিদ্যা বুদ্ধি, আমার যদ্দূর ধারণা, আমার চশমার পাওয়ারে আমি যতটুকু দূর পর্যন্ত দেখতে পাই, তাতে এমতই আমার মনে হচ্ছে যে সেরকম কোনো ব্যক্তিত্বকে আমরা বাংলায় সাহিত্যে এই মুহূর্তের বাংলা সাহিত্যে আমরা দেখতে পাচ্ছি না। যার জন্যে এই মুহূর্তের লিটল ম্যাগাজিনগুলোর মধ্যেও সেই অবক্ষয়ের একটা অংশ যেন এর মধ্যে এসে পড়েছে, টোটালি আসেনি, খানিকটা এসে পড়েছে। আবার বাণিজ্যিক কাগজগুলোর মধ্যেও এটা বৃহত্তর লেখক গোষ্ঠীকে ধরা এবং তাদের পত্রিকা বিক্রি করা একটা দায় থেকে যাওয়ার জন্যে তারাও কোথাও যেন কম্প্রোমাইজ করেছেন। তাই তারাও লেখক নির্বাচনের জন্যে বা লেখা নির্বাচনের জন্যে খুব যে মনোযোগী, সেই সব পত্রিকাগুলোয় খুব যে দক্ষ সম্পাদক রয়েছেন বর্তমানে, এমনটা আমার মনে হচ্ছে না। অতি সম্প্রতি আমি এবছরই বাণিজ্যিক দু একটি কাগজ আমি নেড়েচেড়ে দেখেছি, সেখানে আমার খুব উল্লেখযোগ্য একদম ভালো লেখা, হ্যাঁ, এবং যা আমাকে স্পর্শ করবে, যা আমাকে ভাবাবে, যা আমাকে আনন্দ দেবে, যা আমার মধ্যে ঈর্ষা জাগাবে, যা আমার মধ্যে ঘৃণা জাগাবে, আমার মধ্যে দ্রোহ জাগাবে, এমন কোনো লেখা সন্ধান আমি পাইনি। তুলনামূলকভাবে লিটল ম্যাগাজিনগুলোতে তার একটু আধটু প্রমাণ রয়েছে, সংখ্যায় খুব কম, নগণ্য। এখন আমি যখন লিখতাম, আমি বাণিজ্যিক কাগজে লিখতাম না, আমি বলেছি আমি লিটল ম্যাগাজিনে লিখতাম এবং তোষ্য লিটল ম্যাগাজিনে লিখতাম। এখন সেই সময়েও যে সমস্ত নামি দামি লিটল ম্যাগাজিনগুলো ছিল, যাদের মধ্যে একটা যাত্রাভিমান ছিল, যাদের মধ্যে একটা মাত্রাতিরিক্ত সচেতনতা ছিল এবং যাদের মধ্যে একটা অস্মিতা ছিল, সেই সমস্ত লিটল ম্যাগাজিনগুলোর কাজ পর্যন্ত আমার পৌঁছানো হয়নি। সেই সমস্ত সম্পাদকদের সঙ্গে আমি পরিচিত হতে পারিনি, ফলে আমার লেখা সেখান অবধি যায়নি। আর সেই সব সম্পাদকরা আমার সঙ্গে তাদের যোগাযোগের যেহেতু সুযোগ ছিল না, তাই তারা কখনো আমাকে লেখা চানওনি। আর আমি নিজে কোনো পত্রিকায় নিজের লেখা পাঠিয়েছি এরকম ঘটনা খুব কম। বিশেষত সেই সময়ে লিটল ম্যাগাজিনের সম্পাদকদের কাছ থেকে লেখা চেয়ে চিঠি আসতো, একাধিক চিঠি আসতো, যথেষ্ট পরিমাণ সময় দিয়ে চিঠি আসতো, আমন্ত্রণ করে লেখা তারা চাইতেন। তখন ডাকযোগে লেখা পাঠানো হতো, তাই সময়টা অনেকটা দরকার হতো। তারপর সেই লেখা তারা তাদের নির্বাচিত হলে, মনোনীত হলে, তখন সেই খবরটাও তারা ডাকযোগের মাধ্যমে জানাতেন এবং পত্রিকাটি প্রকাশ হওয়ার পর লেখক সংখ্যা তারা যথারীতি তাঁদের খরচে পাঠিয়ে দিতেন।
কিন্তু ইদানিংকারে লিটল ম্যাগাজিন জগতে মানে একদমই আমি লিটল ম্যাগাজিন জগৎ বলে সাধারণীকরণ করলে অনেকের আপত্তি হতে পারে, কিন্তু যে সমস্ত ফেসবুকের মাধ্যমে যে সমস্ত লিটল ম্যাগাজিনের লেখা চাওয়ার যে বিজ্ঞপ্তিগুলো আমি দেখছি বা দীর্ঘদিন ধরেই দেখছি, সেখানে অধিকাংশ ওই তোষ্য লিটল ম্যাগাজিন বা মধ্য লিটল ম্যাগাজিন বা হয়তো বড় লিটল ম্যাগাজিনও তারা হয়তো এরকম বলছেন যে লেখক কপি দেওয়া হবে না। কেউ কেউ আবার এরকমও বলছেন যে এতগুলো কপি কিনে নিতে হবে। আবার কেউ কেউ হয়তো সব ঘোষণা করছেন না, লেখাটা ছাপা হওয়ার পর তাকে বলছেন যে আপনি আমার এতগুলো কপি কিনে নিন, অথবা আপনি এত টাকা পাঠান। এরকম সব ঘটনা ঘটছে। আবার অনেকে লেখকদের মধ্যেই অনেকে যেমন কম্প্রোমাইজ করেই নিশ্চয়ই লেখা পাঠাচ্ছেন, নাহলে এত লেখা সেখানে ছাপা হচ্ছে কী করে। তা আবার অনেক লেখক দেখছি প্রকাশ্যেই বলছেন যে হ্যাঁ এটা তো করা উচিত, টাকাটা দেওয়া উচিত, নাহলে সম্পাদক এত বড় একটা পত্রিকা বা দীর্ঘদিন ধরে এরকম নিয়মিতভাবে পত্রিকাটা করবেন কি করে। হ্যাঁ, আপাতভাবে শুনলে মনে হয় যুক্তিসঙ্গত, ঠিকই তো, পত্রিকাটা তিনি চালাবেন কি করে। কিন্তু এইটা ভেবে দেখতে হবে যে সম্পাদক মশাইকে নিজ খরচায় একটি পত্রিকা ছাপার প্রকাশ করার দায়িত্ব লেখক সমাজ দেয়নি, এমনকি পাঠক সমাজও দেয়নি। সম্পাদক মশাই নিজের তাগিদে, নিজের ভালো লাগায়, ভালোবাসায়, আমি অন্য আর কোনো প্রসঙ্গে যাচ্ছি না, তার ভালো লাগা ভালোবাসা এই দুটোই যুক্তিকেই মানছি। এই দুটো যুক্তিতে তিনি পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে এসেছেন, তিনি পত্রিকা প্রকাশ করছেন, তিনি লেখকের সঙ্গে যোগাযোগ করবেন, লেখকের কাছ থেকে লেখা চাইবেন। লেখা নির্ধারণের ক্ষেত্রে, লেখক নির্ধারণের ক্ষেত্রে বিচার বিবেচনার যোগ্যতাও তার মধ্যে থাকবে, এটা আশা করা যায়। তো এটাই স্বাভাবিক, এক্ষেত্রে অন্য কারুর সহযোগিতা করার প্রশ্ন আসে না। তবে অনেক ক্ষেত্রে একটা গোষ্ঠী থাকে, একটি গোষ্ঠী একটি পরিচালনা করে, একটি পত্রিকা পরিচালনা করে, সেই গোষ্ঠীর প্রত্যেক সদস্য পত্রিকাটির ব্যয়ভার বহন করে, সেক্ষেত্রে বলার কিছু থাকে না। কিন্তু যেহেতু সেটি গোষ্ঠীভুক্ত পত্রিকা, সেই ক্ষেত্রেও সেই পত্রিকার লেখার বিষয়টার একটা সীমারেখা এসে পড়ে, একটা লক্ষণ রেখা সেখানে এসে পড়ে, বিষয়গত দিক থেকেই হোক বা কে কে লিখবেন সেই দিক থেকেই হোক, একটা এরকম সীমাবদ্ধতা এসে পড়ে, যার জন্যে সেই সব জায়গাতেও যে সমস্ত লেখকের অহং আছে তারা সেই সমস্ত জায়গাতেও সহজে প্রবেশ করতে পারেন না। অহং থাকাটা উচিত না অনুচিত, আমি এই বিতর্কে যেতে চাইছি না। যার অহং আছে তার আছে, আমার অহং আছে, আমার এই অস্মিতা আছে, আমার এই এটা আছে, কেন আছে জানি না, থাকাটা যুক্তিসঙ্গত নয়, কারণ সে অর্থে খুব বহুল প্রচারিত তথাকথিত কবি আমি নই। আমি নিজে যেমন বিশ্বাস করি আমি কবিই নই, কিন্তু যদি তথাপিও যখন আমার বন্ধু বান্ধবরা অনেকে আমাকে কবি বলে মনে করেন এবং আমার কাছ থেকে কবিতা চান, আমার কাছ থেকে লেখা চান এবং তারা লেখা ছাপতে চান, তাই আমি সেই অর্থে আমি আমার নিজের নামের আগে ওই বিশেষণটি ব্যবহার করছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তো যাই হোক, এখন এই রকম পরিস্থিতিতে আমি কোথাও নিজে যেচে লেখা না পাঠাতেও এবং বহু সংখ্যক লিটল ম্যাগাজিনের লেখকরা আমার কাছ থেকে লেখা আমন্ত্রণ না করা সত্ত্বেও কিছু কিছু পত্রিকার পুজো সংখ্যা বা সাম্প্রতিক সংখ্যাগুলো আমার হাতে এসে পড়েছে। সেগুলি খুবই হাতে গোনা কয়েকটি পত্রিকা, তার মধ্যে খুব উন্নত মানের পত্রিকা আছে, বেশিরভাগই খুব উন্নত মানের পত্রিকা আছে। তাদের সামর্থ্য কম হতে পারে, আর্থিক সামর্থ্য তাদের কম হতে পারে, কিন্তু পত্রিকাটি করার পেছনে তাদের যত্ন, তাদের ভালোবাসাটি প্রকট প্রমাণ পাওয়া যায়। সেরকম কয়েকটি পত্রিকা থেকে এর আগে আমি কয়েকটি কবিতা পড়ে কয়েকটি ভিডিও আমি করেছি, আপনারা যারা আগ্রহী সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন আজকে যে পত্রিকাটি আমি পেলাম, কবিকর্ণিকা, সেই
পত্রিকাটি থেকে আমি এখন আমি পত্রিকাটি এই মাত্র জাস্ট মোড়ক থেকে খুলেছি। এখন আমি এখান থেকে কয়েকটি কবিতা পড়ব। এটা একসঙ্গে কবিতা পড়া হবে এবং একসঙ্গে পত্রিকাটির প্রাপ্তি স্বীকার করা হবে সম্পাদকের কাছে, এবং হয়তোবা আমার সামর্থ্য অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী এই পত্রিকাটির একটি পরিচয়ও আমি পাঠক মহলে, লেখক মহলে দেবার প্রয়াস পাব। এই কথা বলে আমি আজকের মুখশুদ্ধি খুব ছোট্ট করে শেষ করলাম। এই বিষয়টি বেশ বড়, বেশ ব্যাপক। এ বিষয় নিয়ে প্রচুর কথা বলা যায় এবং সেগুলো বলার জন্যে সাজিয়ে গুছিয়ে যেভাবে প্রস্তুতি নিতে হয় তা আমার নেওয়া নেই, তা আমি নিতে চাইও না। কোনো কৃত্রিম বিষয়ের দিকে আমার খুব একটা ঝোঁক থাকে না। যা কিছু আমি প্রস্তুতি নিয়ে করি সেটা আমার কাছে কৃত্রিম বলে মনে হয়। স্বতঃস্ফূর্তভাবে যে কথাগুলো আমার মুখে চলে এলো সেগুলো বললাম। অনেক কথা আমার আরও মুখে আসার কথা ছিল, সেগুলো এসে পৌঁছায়নি। অনেক গুরুত্বপূর্ণ কথা হয়তো বাদ পড়ে গেছে, বা আমি এটা চালিয়ে গেলে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে পারবো এবং আরও অনেক অপ্রয়োজনীয় ফালতু কথাও বলতে পারবো। তাই আমি এই বিষয়ক আলোচনাটা, পুজো সংখ্যা বিষয়ক আলোচনাটি এখানে শেষ করলাম। শেষ করে এই কবি কর্ণিকা থেকে আমি পাতা উল্টে কয়েকটি কবিতা পড়ব। সম্পাদকীয় অতিক্রম করে, সম্পাদকীয়র মধ্যে সম্পাদক মশাই এই সময়ের যে সামাজিক রাজনৈতিক যে টালমাটাল পরিস্থিতি, মানুষের মধ্যে যে অবক্ষয়, নারী নির্যাতন, অনাচার, অন্যায় চতুর্দিকে হচ্ছে, সেই বিষয়ে উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করেছেন। এরপর পাতা উল্টে আমি পেলাম কালবেলার কবিতা। কালবেলার কবিতায় প্রথমেই আলোক মণ্ডলের কবিতা আছে, ওঝা কাহিনী। আমি ধরে নিচ্ছি এটি আমাদের এই পত্রিকার যে সম্পাদক আলোক মণ্ডল, তাঁরই কবিতা। ওঝা কাহিনী। সর্ষের ভিতরে ভূত ছিল, জানতো না ওঝা ঝাড়তে। ভূতের সঙ্গে মিতালি করে বেশ দড় বিদঘুটে খেলা খেলতে। মন্ত্রগুণে জাল প্যাকেট ঢুকে যেত ওর ঝুলিতে। ভালো প্যাকেট গুনতি করে মোহর বানাতো যন্ত্রের কোটি কাটমানিতে। একটি মেয়ে দেখেছিল সেই মন্ত্রের খেলা, হয়নি রাজি হাত মেলাতে। বলেছিল, এসব বন্ধ না হলে চিৎকার হবে মেলা। বন্ধ করো বুজরুকি সব মানুষ মারার খেলা। ওঝা জানতো তার হাতে বাঁশি, পদক আছে ঢের। যতই চেঁচাক নাম্বার পেতে হাত মেলাবেই ঠিক। তা যদি না হয় মেয়ের ভাগ্য করবেই জেরবার। মন্ত্রে বশীভূত হলো না মেয়ে, চিৎকার দিল বাড়িয়ে। ভাবনার বশে বুঁদ হয়ে ওঝা এলো দুই রাত্রির গভীরে। একে একে 3 কাল নাগিনীরে ঝোলা থেকে দিল ছেড়ে। অসহায়, খুব অসহায়, একা দংশনে দংশনে ধর্ষিত হলো মেয়ে। ধীর পায়ে হেঁটে ওঝা গেল ফিরে, গোপনে গোপন অধীক্ষকের ঘরে। উড়িল খবর মরিয়াছে মেয়ে আত্মহত্যা করে। উড়িল খবর মরিয়াছে মেয়ে আত্মহত্যা করে। এই যে শেষ লাইনটা আমি দুবার পড়লাম। আমি সাধারণত কোনো লাইন সুন্দর করে বলতে না পারলে বা কোনো পড়তে গিয়ে আমার কোথাও আমার জিভের জড়তা কাজ করলে, আমার বোধের জড়তা কাজ করলে আমি সেই লাইনটাকে দুবার করে পড়ি। এই ক্ষেত্রে কিন্তু তা নয়, কবিতাটির শেষ লাইনটি দুবারই আছে। উড়িল খবর মরিয়াছে মেয়ে আত্মহত্যা করে। উড়িল খবর মরিয়াছে মেয়ে আত্মহত্যা করে। তো এই কবিতাটির ভেতর দিয়ে কবি যা বলতে চেয়েছেন, সাম্প্রতিক কালের ঘটনা, যে ঘটনা এখনও চলছে, আদালতে চলছে, সমাজে চলছে, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে চলছে যে ঘটনার প্রবাহ, সেই বিষয়ের উপরেই আমাদের সম্পাদক মশাই তথা কবি তিনি এটি তাঁর দায়িত্ববোধ থেকে এটি লিখেছেন।
আমিও আমার দায়িত্ববোধ থেকে সেটি পড়লাম। এরপর নিদান, সর্বাণী পাল। তুমি রাতের বেলা একা বেরোবে না কখনো, তুমি একা একা কোথাও যাবে না মেয়ে, তুমি নিজেকে পর্দার আড়ালে রাখো প্রতিনিয়ত। পাহাড়ে ওঠার, ট্রেন চালানোর, প্লেন চালানোর দুঃসাহস দেখিও না, যেন কখনো ভুলে যেও না তুমি না মেয়ে। কাজের জায়গায় থাকুক না কাজ, এসব তোমার জন্য নয়। তুমি থাকবে ঘেরা টোপে, ঘোমটার আড়ালে, চার দেওয়ালের ভেতরে, রান্নাঘরে। ওরা যা বলে বলুক, রাতের মিছিলে ভুলেও পা বাড়িও না কক্ষনো। ভুলে যেও না তুমি অর্ধেক আকাশ নও, তুমি শুধুই সামান্য এক মেয়ে। এই কালবেলার কবিতা। কালবেলার কবিতা থেকে আমি মাত্র দুটো কবিতাই পড়লাম, না হলে বিষয়গত ব্যাপারে সব কবিতাগুলোই হয়তো পাঠযোগ্য, এর মধ্যে হয়তো আরও অনেক ভালো কবিতা আছে, যেহেতু আমি এটা এখনও পড়িনি তাই বেছে পড়তে পারলাম না। কিন্তু সব কালবেলার কবিতাগুলো যদি একসঙ্গে পড়ি তাহলে বিষয় বৈচিত্র্য কোথাও ক্ষুণ্ণ হবে। তাই আমি এবার দ্বিতীয় পর্যায়ে এলাম, কবিতার ঝর্ণাধারায়। এখানে মিঠুন চক্রবর্তীর কবিতা আছে প্রথমে, পাথেয়। হাঁটতে হাঁটতে হাত ধরে গল্পের ছলে বললে, পথের ভেতর আমাদের ঘর। আমি তখনই গোলাপ রঙা চার দেওয়ালের ভিতর জন্মালাম, যেন একটি পাতাবাহারি গাছ। তোমার হাতের জল আর উষ্ণতায় বেড়ে উঠছি। পথ কখনো ঘর হয় নাকি? গন্তব্যে পৌঁছানোর জন্য কেবল পেরোতে হয় তাকে। ওই তো তোমার বাড়ি, ফুলদানিতে সাজিয়ে রাখা নিত্য নতুন দিন, ব্যালকনিতে জ্যোৎস্না মাখা প্রেম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললে, পথের গল্প ফুরালো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললে, পথের গল্প ফুরালো, তুমিও বাড়ি ফিরে খবর দিও। আর আমাদের ঘর, বললে উড়িয়ে দিও হাওয়ায়, না হলে বৃষ্টিতে দিও ধুয়ে। হাওয়ার ভিতর তোমার সুবাস, বৃষ্টিতে খোলা চুল, ফিরব কোথায়? মনের মধ্যে জেগেছে এক উড়ন্ত বাউল, এখন আমি একা একাই আগলে রাখি। আকাশ রঙের ছাদ, ধুলোর বিছানা, রজনীগন্ধার ফুলদানি, আর সমুদ্র ও পাহাড় দেখার খোলা জানালা। জানো, গল্পের শেষেও কিছু চরিত্র অভিশপ্ত অশ্বত্থামা হয়ে জ্বালিয়ে রাখে আগুন। এর পরের পাতাতেই আছে যশবন্ত বসুর কবিতা। যশবন্ত বসুর কবিতার তিনটি টুকরো, প্রথমটি ঘর, দ্বিতীয়টি বাহির, তৃতীয়টি বৃষ্টি। তাহলে প্রথমে ঘরে যাই। কোথায় আর যাবে জনার্দন, ঘরেতেই থাকো। মানুষ গৃহবন্দী হলেই কম হয় দূষণ, তখন গাছে গাছে ডেকে যায় পাখি। যতদিন নেটওয়ার্ক আছে প্রিয়, এসো হাটে হাড়ি ভেঙে, পিঠে পিঠ দিয়ে আপডেট রাখি। ঘর থেকে এবার বাইরে বেরোতে হবে। কবিতার নাম বাহির। মানুষ কষ্টে আছে, থাক, তাতে তোমার কি বা আমার কি? তুমি শুধু বুঝে নাও সিস্টেম, তার ঘাত ঘোঁত আর হায়ারার্কি। বৃষ্টি, কর্ষণে তৈরি থাকুক মাটি, বীজের ভেতর বাসনা করুক, অতঃপর এসো অকৃপণ বৃষ্টি হোক। এর পরের কবিতা উৎপল মানের মহাপুরুষের স্ট্যাচু। তোমার চোখের ভিতর আমি শুধু চোখই দেখছি। এই যে নিজের দেশে চাপা যুদ্ধ চলছে প্রতিদিন, বেঁকে যাচ্ছে মুখ অচেনা ভয়ে।
বাসে বা রাস্তায় অপমানে হেঁট হয়ে আসছে মাথা, সেসবের কোনো প্রতিচ্ছবি নেই। তোমার চোখের মধ্যে প্রতিবাদহীন নির্বিকার একটা ভেক, ভাঙা হারমোনিয়ামের মতো উদাসীন। অথচ ঘর থেকে বেরোনোর আগে ম্যাদামারা যে গাইড বুক ছক কষে, অফিস থেকে বেরিয়ে যেসব নিত্য অভ্যাস মাথা গুঁজে দেয় চায়ের থেকে, আর রাত্রিরে সেই একই মেদময় বিছানা যাপন, তোমার কাছে এসে দাঁড়ালেও বুঝি এসব ভেঙে ফেলার কোনো প্রস্তুতি নেই, আয়োজনও নেই। এখন রাস্তায় হাঁটতে হাঁটতে অথবা বাসের জানালা থেকে উঁকি মেরে মাঝে মাঝে তোমাকে দেখি আর অবাক হই। তোমার চোখ না আমার সময়ের ভঙ্গি এতটা ফোঁপড়া হয়ে গেল, এতটা অকেজো আর সৌকর্যহীন। এর পরের কবিতাটির নাম জৈবনিক। কবির নাম শান্তম। শান্তম। এমন আশ্চর্য মৃত্যু শুধু পাখি জেনেছিল, শিরার ভেতরে গাথা তীরে বিষ, আগুন প্রবাহ, ব্যাধও বোঝেনি। হৃদয়ে তখন তার রাঙা এক বউ, সন্তানের থই থই মুখ। এখন অপরাহ্ন বেলা, নৌকো এসে লাগে। এই পর্ব থেকে এই কয়েকটি কবিতা পড়লাম। এর পরের পর্বে গদ্য আঙ্গিকে কবিতার সুর। এখানে প্রথম কবিতা পুষ্টির খুব প্রয়োজন, এটির কবি রবীন বসু। রবীন বসুর কবিতা পুষ্টির খুব প্রয়োজন। ঘরে তেল নেই, তাই জল ছিটিয়ে ডাল সম্বরা দিলুম। আমার ভাঁড়ার শূন্য, শব্দ ছন্দ আর উপমার কেরামতি কোথা থেকে আসবে? সাদামাটা কবিতা লিখে বন্ধুদের সামনে পড়ি, তারা কেউ বলে কিচ্ছু হয়নি, কেউ বা বলে চমক কোথায়, বাজলো না বুকে। আমি হতোদ্যম মন খারাপ করে ফিরে আসি ঘরে, ভাবি তাহলে কি রেল লাইনের ধারে কসবা বাজারে গিয়ে সবজির দোকান দেব? সাজানো সবুজ টাটকা সবজির নিরীহ বিন্যাসে যদি ছন্দ খুঁজে পাই, যদি অলংকার উৎপ্রেক্ষেরা সব চলকে ওঠে কবিতায়, তাহলে কবি বন্ধুরা ভালো বলবেন, সম্পাদকরা ছাপবেন। যেমন ভাবা তেমন কাজ। আমি পরদিন থেকে বাজারে সবজি নিয়ে বসি, ক্রেতা আসে, দরদাম করে, বিক্রি হয়, কিছু পয়সা পাই। একদিন অবাক হয়ে দেখি নীল চেক ডোরাকাটা লুঙ্গি এলো গায়ে। বনগাঁ ঠাকুরনগর থেকে এলেন কবি বিনয় মজুমদার। পিছনে হাফ হাতা পাঞ্জাবি পরে কবি শম্ভু রক্ষিত। আমি মহা খুশি, আনন্দে হাসি মুখে দুই কবিকেই বলি, আসুন আসুন কবিতা শুনতে নিশ্চয়ই। তারা পরস্পর মুখ চাচাই করে সমবেতভাবে বলে উঠলেন, না না, কবিতা নয়, আমরা তো সবজি কিনতে এসেছি। শরীর খুব দুর্বল, ভুলে যাচ্ছি সব কিছু, আমাদের পুষ্টির খুব প্রয়োজন। এর পরের কবিতাটি অমিতাভ দাশের কবিতা। কবিতার নাম উপন্যাসের শেষ অধ্যায়। এগুলি হচ্ছে গদ্যের আঙ্গিকে কবিতার সুর। উপন্যাসের শেষ অধ্যায়। প্রেম খুব অলীক বিভ্রম। আজকাল প্রেম নিয়ে কিছু মনে হয় না। 45 পেরিয়ে গেলে কি প্রেম মুছে যায়? এতকাল প্রেম আমাকে ছুঁয়েছিল মায়া কুহকে। এখন বিজন বাতাসে শুধু তাকিয়ে থাকার আনন্দ টের পাই। ক্লান্ত লাগে চারপাশ,
যৌনতার নিজস্ব কোনো উদযাপন নেই। বাতাসে বাতাসে রহস্যময় শীষ, বেজে ওঠে অন্তজ টেলিফোন। আমার নাখুশ দিনে বিরক্ত লাগে ট্রেনের হুইসল। আমি উপন্যাসের শেষ দিকে এসে থমকে দাঁড়াই, কি যেন লেখা হলো না আমার। সেখান থেকেই হাঁটা শুরু করি, যদি নতুন কোনো লেখা শুরু করা যায়। প্রেম নিয়ে ভাবতে ইচ্ছে করে না, ফুরিয়ে যাচ্ছে মানুষ, ফুরিয়ে যাচ্ছে তার বুকের থেকে সবটুকু আলো। এইবার যে কবিতাটি পড়ব সেই কবিতার কবির নাম পিনাকি রঞ্জন সামন্ত। পিনাকি রঞ্জন সামন্তর কবিতার নাম গণতন্ত্র, গদ্যের আঙ্গিকে কবিতা। গণতন্ত্র। এইমাত্র এক কাপ চা থেকে উঠে এলো পড়া বাস্তবতার চাবিকাঠি। হেসে উঠল পৃথিবীর কিছু উন্মাদ। উন্মুখ হলো তাদের প্যান্টের চেন, খুলে গেল জানালা। কারা যেন দৌড়াতে দৌড়াতে হুইসেল বাজিয়ে গাছে উঠে গেল। আর একটি কাঠবেড়ালি এই সময় লিখে ফেলল একটি অনবদ্য কবিতা। যে কবিতা পড়তে পড়তে আমি এখন বাজার অভিমুখে। এখন আমি দেখব সেই উন্মাদ পাগলগুলো বাজারে বসে বসে বাঁশি বাজাচ্ছে, আর গণতন্ত্র হা হা করে হাসছে। যদিও ওই পর্যায়ের কবিতা থেকে আমি আবার পরবর্তী পর্যায়ের কবিতার ঝর্ণাধারা 2 সেখানে এলাম। প্রেমের কবিতারা 2, আমিনুল ইসলাম, কবির নাম আমিনুল ইসলাম। হত্যার পর অস্ত্রশস্ত্র ফেলে দক্ষিণের বারান্দায় হরিণ, কোথাও জলের মোহে এক পা ডুবিয়ে অনর্গল সারস, নীল কাগজে আঁকে স্বাধীন কিছু ডানা, নিরর্থ সংলাপ। পরিত্যক্ত শরীর অমিল, তাকে হত্যা করেছে যে, সেই রং দিয়ে এঁকে ফেলছে মিথ্যে প্রচেষ্টা। পরের কবিতাটি তীব্র সেলাইযুক্ত দীর্ঘশ্বাস। জলের শরীর, বাইরে কুয়ো, সে খবর মাছ রাখে না। কুয়োর ভেতরে আবশ্যিক জল, কত সাবলীল ভাব সম্প্রসারণ, কিন্তু ডুবতে পারি না। আমি কি তোমার গা ছাড়া নদী থাকি? আমি কি তোমার গা ছাড়া নদী নাকি? আমি কি তোমার গা ছাড়া নদী নাকি? জল ভরা চোখ আমার ব্যথিত কফিন, টুকিটাকি ইশারা কি স্তব্ধতায় কথা স্নান সারে? যদি পারো চাঁদ, তবে তাকে আকাশ হতে দিও। আমার বুকে তার মাথা, দৃষ্টিহীন আমি, দীর্ঘশ্বাসে তীব্র সেলাই পড়ে। ডেনভার ওড়ে আর নেশার ভিটে পাহারা দেয় দরদি চামড়ার উড়ান গন্ধ। আজকে ছট, মাইকে যে শব্দ আসছে, ছটের গান এবং বিবিধ রকমের শব্দ ভেসে আসবে। আমি জানি না এই ভিডিওর মধ্যে সেটা কতটা এফেক্ট ফেলছে, তথাপি আমি কবিতা পড়াটা বন্ধ করছি না। পরের কবিতাটি পাগল সংলাপ ও নদী জন্ম, আশরাফুল মণ্ডল। পাড় ভাঙার বেদনা সইতে না পারলে তুমি কেমন নদী? সরল সমীকরণে স্রোত অনর্গল গিলে নেয় অজস্র জলছবি। রাস্তাকে রঙে বাঁধতে যাওয়া নির্ভেজাল আহাম্মকি। পাগলামির সংলাপে নদীর দিনরাত্রি, নূপুরধ্বনির কোরাসে তার সহাস্য চলন। রাস্তা সোজা নয় বলেই নদীর বাঁক বদল, দখলদারির প্যাচ, স্রোতের কাছে বালির বাঁধ।
জলেও তরল কিছু ছিবড়ে থাকে, জলেও তরল কিছু ছিবড়ে থাকে, খড়কুটোটিও কি তা জানে? সুযোগ পেলেই তবে কি ওই বিলকুল ভাসতে থাকা, ঠিকানা খোঁজা কেন আর, বরং পাড় ভেঙে ভেঙে বলগাহীন ঘোড়ার মতো দুরন্ত দৌড় নদী জন্ম, ভাঙা পাড়ের কান্না মেঘে এসো নদীর প্লাবন দেখি। প্রচুর কবিতা এবং অনেক খ্যাতনামা কবিতা রয়েছে, সেগুলো হয়তো আমি যেহেতু বেছে নিয়ে পড়তে শুরু করিনি, তাই সেই সব কবিতাগুলো পড়া বাদ চলে যাচ্ছে। পড়ব। আমি আরেকটি ছোট্ট পুত্রসম ভাইয়ের একটি কবিতা পড়ি। এটা খানিকটা পক্ষপাতিত্ব হলো। কবিতাটির নাম ভ্যানিশ, সোনাই চ্যাটার্জি। দিগন্ত ভরা ফুসফুসে চাপা পচা গন্ধ, পাথর ফেলেও আটকানো যাচ্ছে না। প্রথম দৃষ্টিতে ভাঙা ডিঙি আনা হলো সাদা পুঁটি মাছ ধরতে। কেউ বললে ফাঁসি দাও, এনকাউন্টার করো। মাংসাশী ফুল একজোট হতেই মজা নদীর বাসিন্দা বলল সব ফেক। বিরোধী দলের মারাত্মক নীল সাজস। পচা গন্ধটাকে নিঃস্ব করতে 43 জন ট্রান্সফার হলো। গোপনে আইটি সেল চিরুনি তল্লাশি করলো মাথা গুনে গুনে। গোটা রাজ্য জুড়ে বিরোধী কি হলো? এবার বড় নৌকা নামলো ইলিশ ধরতে। অদম্য স্পৃহায় বিরোধী পটকে খতম করতে, বিরোধী পটকে অদম্য স্পৃহায় বিরোধী পটকে খতম করতে সুপ্রাচীন গাঢ় রং তৈরি। শুধু সহানুভূতি জুড়তে নেকিরা কাঁদল, শঙ্খধ্বনি দিল। চিরকাল ব্যালেন্স করা নরাধম বিচ্ছিন্ন ঘটনা বলে টেগে দিল। পুণ্য শ্লোকে স্নান সেরে আবার তিথি নক্ষত্র দেখে চাষাবাদ শুরু হলো। বড় নৌকো কোথায় নোঙর করলো কে জানে। যারা বলেছিল সবুজ গিলবে, তারা দেখি ওই খেতেই পানশালা বসিয়েছে শুধু শুধু। অপয়া শকুন বুকে কটি কবিতা আর কথা জমল। এই কবিতা কটি পড়লাম, এই লেখা কটি পড়লাম। পড়ে এর মধ্যে কিছু ভালো গদ্য রচনা আছে, সেগুলো আমাকে পড়তে হবে। কিছু পুস্তক পরিচিতি বা আলোচনা রয়েছে, এগুলি পড়ব ধীরে ধীরে। কিন্তু কবি পত্রিকাটির প্রাপ্তি শিকার স্বরূপ আমি এইটুকুই পড়লাম। এর থেকে বড় ভিডিও করা অসম্ভব এবং খুব অন্যায়ও হবে। দেখুন, ইতিমধ্যে 43 মিনিট অতিক্রম করে গেছে। এরপর আর উচিত নয় বেশি কবিতা পড়া বা বেশি কথা বলা। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আমার পাঠজনিত কারণে যেসব ত্রুটি সেসবের জন্য ক্ষমা প্রার্থনা করে নমস্কার জ্ঞাপন করলাম।